নমস্কার। সেভেন এভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত এবং নিন্দুকের ডায়েরি খুলে আমি আপনাদের সঙ্গে সরাসরি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামল পাল। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল থেকে বুঝেছেন যে আজকের বিষয়টা একটু অন্যরকম। যে এসআইআর এবং অভিষেক বলতে আমরা অভিষেক ব্যানার্জিকেই বুঝিয়েছি এবং নিশানায় ববি মানে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা ফিরহাদ হাকিম এবং বাবুল সুপ্রিয়। এসআইআর এবং অভিষেক ব্যানার্জি আমার শুরুর যে বক্তব্য, এখানে আলোচনায় একটা কথা বলতেই হয় যে এসআইআর নিয়ে শুরুর থেকে এ রাজ্যে এসআইআর নিয়ে শুরুর থেকে প্রবল বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে বাম দলগুলোরও বিরোধিতা রয়েছে, কিন্তু এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়ার জন্য বাম দলগুলো বা জাতীয় কংগ্রেস এরা রাস্তায় নামেনি বা কোনো মিছিল মিটিং ইত্যাদি আমরা দেখিনি, কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট যে এসআইআর হোক, কিন্তু কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসও শুরু থেকে একই কথা বলে আসছে। পাশাপাশি আমাদের ওনাকে আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছি না, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বস্তরের নেতা কর্মী সমর্থক এরা পথে নেমেছে যে এসআইআর করা যাবে না। মানলাম এসআইআর করা যাবে না, কেন যাবে না সে প্রশ্ন তো ইতিমধ্যে আপনারা বহু চ্যানেলে শুনেছেন, আলোচনা শুনেছেন, পণ্ডিতদের আলোচনা শুনেছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার আলোচনা শোনার কোনো দরকার আপনাদের আছে বলে অন্ততপক্ষে আমার মনে হচ্ছে না। কিন্তু এটাও তো ঠিক যে যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস চাইতো যে এ রাজ্যে এসআইআর করা যাবে না, তাহলে বিএলওদের সবচাইতে বেশি সহযোগিতা তৃণমূল কংগ্রেসের বিএলএরা করতো না। অর্থাৎ যারা বিএলওদের সহযোগিতা করবার জন্য নির্বাচন কমিশনের দ্বারা মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেস, যাদের নাম পাঠিয়েছেন প্রত্যেকটি বিএলওর সঙ্গে একজন করে তৃণমূল কংগ্রেস কর্মী। এবং আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা যে সারা বাংলা জুড়ে এই তৃণমূল কংগ্রেসের বিএলএরাই সবচেয়ে সক্রিয়, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি পদ এখানে তৈরি করে দিলেন দলীয় কর্মীদের মধ্যে, বুথ লেভেল কর্মীদের মধ্যে, সেটা দিদির দূত। অর্থাৎ আমরা এটাও দেখেছি যে বিএলওদের যে কাজটা করার কথা বিএলওরা তো করছেনই, একই সাথে তৃণমূল কর্মীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ হিসেবে বিএলওদের সঙ্গে গেছেন, বাড়ি বাড়ি দরজায় দরজায় গেছেন, তারাও কিন্তু সেই কাজটা করেছেন। পাশাপাশি রাজ্যে সবচাইতে বেশি ভোটার সহায়তা ক্যাম্প আমরা দেখেছি কাকে করতে? তৃণমূল কংগ্রেসকে করতে। আপনার চোখেও পড়েছে, আমার চোখেও পড়েছে। সিপিআইএম বিক্ষিপ্তভাবে তাদের ক্ষমতা অনুসারে করেছে, বিজেপি আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি বিজেপি কিছু কিছু জায়গায় দেয়াল জুড়ে সেই অঞ্চলের ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্ট, সেটা টাঙিয়ে দিয়েছে। সুতরাং এই এসআইআর কে সবচাইতে সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেস, আবার একেবারে পথে নেমে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। এইখানে একটা অদ্ভুত সমাপতন আমাদের কাছে মনে হয়েছে যে কোথাও লুকিয়ে রয়েছে। তো আমার এই আলোচনা যদি আপনাদের শুনতে ইচ্ছে হয়, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে যে ইতিমধ্যেই 2 লক্ষ, প্রায় 3 লক্ষের কাছাকাছি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের এই নিন্দুকের ডায়েরি প্রকৃত অর্থেই নিন্দুকের ডায়েরি হয়ে উঠতে পেরেছে। রবীন্দ্রনাথের ভাষায় যে ঝোপের আড়াল থেকে যে বলে ওঠে, মহারাজ পাখিটিকে দেখিয়াছেন কি, অর্থাৎ আপনাদের সেই আপনাদেরকে মনে করিয়ে দিই যে তোতা কাহিনী গল্পে পাখিটি, যে তোতা পাখিটিকে নিয়ে সম্পূর্ণ নাটকটি রচিত হয়েছে বা গল্পটি লেখা হয়েছে, সেই পাখিটির খোঁজ কিন্তু কেউ নেয়নি। সেই পাখিটিকে নিয়ে যে আড়ম্বর, সেই আড়ম্বরকে নিয়েই সবাই ব্যস্ত ছিল। একমাত্র নিন্দুক ছিল ঝোপের আড়ালে। সে চিৎকার করে বলে উঠেছিল একদিন যে মহারাজ পাখিটিকে দেখিয়াছেন কি? মহারাজ তারপর পাখিটিকে দেখিয়া দেখেন যে পাখিটি মরিয়াছে।
অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, যারা এসআইআর এর মানে সরাসরি আমাদের যাদের যাদের উপর আঘাত আসছে, আমাদের কি অবস্থা এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমাদের কি পরিস্থিতি এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কি নিয়ে? মাথা ব্যথা ভোট নিয়ে। অর্থাৎ মানুষ হিসেবে আমার, আপনার বা আপনাদের কারোর কোনো মূল্য এই মুহূর্তে দাঁড়িয়ে এ দেশের কোনো রাজনৈতিক দলের কাছে নেই। যদি থাকতো তাহলে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সংবিধানের বাইরে গিয়ে যে স্পেশাল নিবিড় সংশোধন, অর্থাৎ আইআর সংবিধান সম্মত কিন্তু স্পেশাল বিশেষ নিবিড় সংশোধন, এটা আমি অন্তত পক্ষে আমার যে পড়াশুনো এবং যারা সংবিধান নিয়ে চর্চা করেন তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি, না এরকম কোনো উল্লেখ নেই। সুতরাং এর বিরোধিতা সংসদের ভেতরে করা যেত, সংসদের উভয় কক্ষে করা যেত, বিধানসভায় করা যেত। সেটা না করে পথে নেমে এসআইআর বিরোধিতা, আবার সেই পথে নেমেই এসআইআর এর কাজে সহযোগিতা করা, এটা দ্বিচারিতা। একদম স্পষ্ট ভাষায় বলছি আমি, এখানে কোনো রাগঢাক করার জায়গা নেই। মিছিল করে আমি বলছি যে আমরা কিছুতেই এসআইআর হতে দেব না, অথচ প্রত্যেকটা বিএলওর সাথে আমি একজন করে বিএলএ পাঠাচ্ছি এবং সবচেয়ে সক্রিয় বিএলএ পাঠাচ্ছি, এবং পরিস্থিতি অনুযায়ী এ রাজ্যে এই মুহূর্তে বিএলএ, প্রত্যেকটি বিএলওর সঙ্গে বিএলএ দেওয়ার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে, এবং সেটা তারা সম্পূর্ণভাবে ব্যবহার করেছে। এবং তার সঙ্গে দিদির দূত, তাদেরকেও আমরা দেখেছি। সুতরাং কোথাও গিয়ে একটা গন্ডগোল আছে, কোথাও গিয়ে একটা মাপজোকের হিসেব আছে। তো সেই মাপজোকের মধ্যেই আজকে সকাল, অর্থাৎ আজকে বলতে 1 ডিসেম্বর সকাল, 4 ডিসেম্বর আপনারা জানেন যে ফর্ম দেয়া নেওয়ার কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, 7 4 11, অর্থাৎ 11 তারিখ শেষ হবে। সুতরাং আজকে সকালবেলা যে হিসেব নির্বাচন কমিশন আমাদেরকে দিয়েছে, তাতে এখনো পর্যন্ত আনকালেক্টেড ফর্মের সংখ্যা, অর্থাৎ ফর্ম বিলি করা হয়েছে কিন্তু ফর্ম ফেরত আসেনি, সেটা দাঁড়িয়েছে 42,10,346টি। এবার কি কি বিষয়ের উপর দাঁড়িয়ে এই এত লক্ষ লক্ষ ফর্ম সেটা ফেরত আসলো না? সেখানে নির্বাচন কমিশন স্পষ্টত জানাচ্ছে যারা মৃত তাদেরকে পাওয়া যায়নি, অনুপস্থিত অর্থাৎ ঠিকানায় অনুপস্থিত তাদেরকে পাওয়া যায়নি, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ তারা এই ঠিকানা ছেড়ে চলে গেছেন অথচ সেই ঠিকানায় তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, যেগুলোকেই বলা হচ্ছে যে 2 জায়গায় নাম রয়েছে, সেই সমস্ত ভোটার এক জায়গায় থেকে তাদেরকে পাওয়া যায়নি, এরকম ধরনের। এবার যদি ভাগ করে বলি আপনাদের বন্ধুরা, তাহলে দেখবো যে মৃত্যুজনিত কারণে, অর্থাৎ যে সমস্ত ভোটারের মৃত্যু হয়েছে, অর্থাৎ যেটাকে সিপিএম বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলরা বলতো যে তৃণমূল কংগ্রেসের জেতার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে এই মৃত ভোটার, অর্থাৎ দাদু ঠাকুমা বছরে একবার করে আসেন, কারণ আমাদের রাজ্যে 1 বছর বাদ দিলে, প্রতি 5 বছরে 1 বছর বাদ দিলে তো ভোট হয়, অর্থাৎ প্রতি বছরের একটা দিন দাদু ঠাকুমা, বাবা কাকিমা যাদের নেই আর কি, তারা হাজির হয়ে যান, তারপরে সারা বছর আর দেখা পাওয়া যায় না। এই মৃত্যুজনিত কারণে এই ফর্ম ফেরত আসেনি 21,05,369 জনের। অনুপস্থিত বা পাওয়া যায়নি, ঠিকানায় গিয়ে অনুপস্থিত 3বার করে বিএলওরা তার বিএলএদের সঙ্গে নিয়ে তাদের ঠিকানায় পৌঁছেছেন ভোটারদের, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। এমন সংখ্যাটা হচ্ছে 5,29,134 জন। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন 14,62,054 জন। এবার ডুপ্লিকেট ভোটার, মানে আগেই যাদের নাম এনরোল ছিল আবার নতুন করে যাদের নাম তোলা হয়েছে, সেই রকম হচ্ছে 94,703 জন, এবং অন্যান্য বিভিন্ন কারণে তাদের ফর্মটা ফেরত আসেনি, সেরকম হচ্ছে 19,086 জন। এর মধ্যে জেলাওয়ারি যদি আমরা হিসেব করে দেখি, তাহলে কোচবিহারে পাওয়া যায়নি হচ্ছে 94,703 জন, মানে আপনার
ধরে নিন বাদ পড়তে পারে এরকম ধরনের। জলপাইগুড়িতে ৭৮,862 জন, দার্জিলিংয়ে ৯৭,919 জন, উত্তর দিনাজপুরে আপনার ১,46,225 জন, দক্ষিণ দিনাজপুরে ৬৬,৮১২ জন, মালদাহে ১,৩২,৫১৩ জন, মুর্শিদাবাদে ২,২৫,৬৪০ জন, নদিয়ায় ১,৬৬,৫৮৮ জন, উত্তর ২৪ পরগনায় উল্লেখযোগ্যভাবে দেখুন সংখ্যাটা ৫,৬৫,৮৩৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় তারপরেই রয়েছে ৪,৪৪,৪৮৮ জন, দক্ষিণ কলকাতায় ১,৭৪,২০২ জন, উত্তর কলকাতায় 2,83,132 জন, হাওড়ায় 3,09,271 জন, হুগলিতে 2,16,948 জন, পূর্ব মেদিনীপুরে 1,59,894 জন, পশ্চিম মেদিনীপুরে 1,58,883 জন, পুরুলিয়ায় 1,25,509 জন, বাঁকুড়ায় 1,05,128 জন, পূর্ব বর্ধমানে 1,75,260 জন, বীরভূমে 1,41,375 জন, আলিপুরদুয়ারে 93,825 জন, কালিম্পংয়ে 13,072 জন, ঝাড়গ্রামে 49,291 জন এবং পশ্চিম বর্ধমান জেলায় 2,32,228 জন, যাদের ফর্ম এখনো পর্যন্ত আনকালেক্টেড, অর্থাৎ ধরে নিতে পারি যে এদের নাম বাদের তালিকায় চলে যেতে পারে। তাহলে কত লোকের নাম বাদের তালিকায় ইতিমধ্যেই চলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে? সেটা হচ্ছে 42,10,346। এখনো কিন্তু সংখ্যাটা অনেক অনেক বাড়তে পারে, অনেক অনেক বাড়তে পারে। এবার চলে আসি আমরা একদম সরাসরি যে জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে এই যে আজকে কলকাতা শহর একটা অদ্ভুত সরকারি কর্মচারীদের মিছিল দেখলাম, আমরা বিক্ষোভ দেখলাম নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, যে তৃণমূল পন্থী বিএলওদের সংগঠন। এখানে একটা সাংঘাতিক প্রশ্ন যদি আমি করি, বন্ধুরা আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না। আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি সিপিআইএম করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি জাতীয় কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। যেমন ধরুন মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু যখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে গিয়ে বসেন তখন কি তিনি তৃণমূল কংগ্রেসের? তখন কি তিনি তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছেন? আমি যার কথা আলোচনা করব, ববি হাকি, ফিরহাদ হাকি। তিনি যখন গুরুত্বপূর্ণ মেয়রের চেয়ারটিতে গিয়ে বসেন কলকাতা পুরসভার, অথবা রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ দপ্তরের তিনি মন্ত্রী, তার চেয়ারটায় গিয়ে বসেন, তখন কি তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন? উত্তর, সাংবিধানিক উত্তর হলো না। তৃণমূল কংগ্রেসকে আমাদের রাজ্যের মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তৃণমূল কংগ্রেস মেয়র হিসেবে ববি হাকিমকে নির্বাচিত করেছে, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন, কিন্তু যখন তিনি ওই চেয়ারটাতে বসছেন তিনি তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তিনি তখন কলকাতা কর্পোরেশনের মেয়র, তৃণমূল কংগ্রেসের মেয়র নন। আমরা এই জায়গাটা বারংবার ভুলে যাচ্ছি। এবং একইভাবে যখন একজন সরকারি কর্মচারী, তার চেয়ার, নিশ্চয়ই তার চেয়ার আছে, তিনি স্কুল শিক্ষক হতে পারেন, তিনি রাজ্য সরকারের অন্য কোনো দপ্তরের কর্মী হতে পারেন, যে কোনো দপ্তরের কর্মী হতে পারেন, তার একটা চেয়ার আছে, তার একটা পদ আছে, তিনি সেই পদটা ব্যবহার করে সরকারি কর্মচারী হিসেবে তার কাজের শেষে তিনি একজন তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন, তিনি একজন সিপিআইএম কর্মী হতে পারেন, তার একটা আলাদা সংগঠন থাকতে পারে, বা তিনি বিজেপি হতে পারেন, যা কিছু হতে পারে। কিন্তু তিনি যখন সরকারি কর্মচারী এবং তিনি যখন বিএলও হিসেবে নির্বাচিত হয়েছেন, নির্বাচন কমিশন যখন তাকে বিএলও হিসেবে নিযুক্ত করেছেন, তখন তিনি তৃণমূল কংগ্রেসের নন, তখন তিনি বিজেপির নন, তখন তিনি সিপিআইএম এর নন, তখন তিনি জাতীয় কংগ্রেসেরও নন, তিনি নির্বাচন কমিশনের
বুথ লেভেল অফিসার হিসেবে আমাদের বাড়িতে বাড়িতে আসছেন, আমাদের এমিউনারেশন ফর্ম দিচ্ছেন, আমরা ফিল আপ করছি, আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের থেকে এমিউনারেশন ফর্মটা ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে তার যা কাজ বাকি কাজ করছেন। কিন্তু আজকে যখন মিছিলটা দেখলাম এবং মিছিলের যে শিরোনামটা আমাদের সামনে চলে এলো যে তৃণমূলপন্থী বিএলও, এটা কখনো হতে পারে? হতে তো পারলো, কারণ আমাদের বিজেপি নেতা হিসেবে উনি রাজ্য মানে বিধানসভার বিরোধী দলনেতা বটে, কিন্তু বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যখন ইলেকশন কমিশনারের কাছে তাদের দলের দাবি দাওয়া জানাতে গেলেন, তখন কিন্তু তিনি এই বিএলওদের, যার বিক্ষোভরত বিএলওদের বিরোধিতার মুখে পড়লেন। তার মানে সত্যি সত্যি ঘটনাটা তাই যে যে সমস্ত বিএলওরা আজকে বিক্ষোভ দেখাতে গেছিলেন সারাদিনের কাজ ফেলে রেখে, অর্থাৎ এমনিতেই বলা হচ্ছে বিএলওদের উপর ভীষণ কাজের চাপ, বিএলওরা কাজ সময় মতন আপলোড করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাদের উপর এত কাজের চাপ, যারা মাথা তুলতে পারছেন না, যারা 42 রাত 22 রাত ঘুমোতে পারছেন না, আত্মহত্যা করছেন, তারা কাজ বাকি রেখে বিক্ষোভে যাচ্ছেন কি করে? আবার দু একটা চ্যানেলে দেখলাম, আমরা বিশ্বাস করি বা না করি, দেখালো যে সেই মিছিলে বেশ কিছু সাধারণ তৃণমূল কর্মীও ঢুকে পড়েছেন। ঢুকতেই পারে, তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছে, সেখানে তো সাধারণ তৃণমূল কর্মীরা যেতেই পারেন। কিন্তু এই তৃণমূলপন্থী বিএলও, এই শব্দবন্ধটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবেন না? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন। হ্যাঁ, রাজ্য সরকারি কর্মচারীরাও ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু কখন করছে? তাদের কাজের শেষে চেয়ার ছেড়ে ময়দানে নেমে আন্দোলন করছে। আপনি চেয়ারে বসে আন্দোলনে শরিক হতে পারেন না। এই যে দ্বিচারিতাটা হচ্ছে, এদিকে আমি সমস্ত রকম সহযোগিতা করব, সমস্ত রকম পরিকাঠামোর বন্দোবস্ত করে দেব। এই যে বিএলও, রাজ্য জুড়ে যে বিএলও, তাদের মানে অধিকাংশ নয়, মানে ধরে নিন 90% রাজ্য সরকারি কর্মচারী। রাজ্য সরকার যদি এসআইআর এর বিরোধিতা করতো, কারণ আমি শুরুতেই বললাম যে আমাদের সংবিধানে এসআইআর বলে কোনো শব্দ নেই, আইআর বলে শব্দ আছে, অর্থাৎ নিবিড় সংশোধন হতে পারে, যেটা 2002 সালেও হয়েছিল। স্পেশাল, অর্থাৎ এই যে বিশেষ নিবিড় সংশোধন, এ ধরনের কোনো উল্লেখ আমরা পাচ্ছি না। সুতরাং আমরা শুরু থেকে এর বিরোধিতা করতে পারতাম, সাংবিধানিক ভাবে এর বিরোধিতা করতে পারতাম, শুরুতেই কোর্টে যেতে পারতাম, কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেতে পারতাম। এটা করা সম্ভব কিনা? কারণ আমাদের মনে হচ্ছে কোথাও গিয়ে যে এই যে কাজটা করা হচ্ছে নিবিড় সংশোধন, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন, এবং তাতে যেভাবে আমাদের কাছ থেকে 87 সালের আগে নথি চাওয়া হচ্ছে, তাতে আমাদের মনে হচ্ছে যে কোথাও ঘুরিয়ে আমাদের নাগরিকত্ব যাচাইয়ের একটা কাজ নির্বাচন কমিশন করছেন, যেটা তারা করতে পারেন না। আবার এটাও ঠিক যে আমাদের দেশের সরকার নির্বাচনে বিদেশিরা অংশগ্রহণ করবেন কেন? তাহলে আগে নাগরিকত্ব যাচাই করা যেতে পারত। আজকে 2011 সালের পরে 2025 সাল, 2021 সাল আমি ধরে নিলাম। 2021 সালে করোনা জনিত কারণে সেন্সাস সম্ভব হয়নি, জনগণনা সম্ভব হয়নি। তারপরেও তো 4টে বছর কেটে গেল। এই 4 বছরের মধ্যে কেন জনগণনা করা হলো না, এই প্রশ্নটা আমরা তুললাম না। যদি জনগণনা হতো, তাহলে কে নাগরিক, কে বেনাগরিক, কে উদ্বাস্তু, কে আশ্রিত, কে অনুপ্রবেশকারী, আমাদের কাছে মোটামুটি একটা পরিষ্কার চিত্র আসতো। মাথায় রাখবেন, উদ্বাস্তু এবং অনুপ্রবেশকারী শব্দ দুটো কিন্তু এক শব্দবন্ধে বসে তখনই একটা মানুষ অনুপ্রবেশ করেই সে আশ্রয় চায়। অর্থাৎ একটা দেশ থেকে আমরা, আমাদের অভিজ্ঞতার থেকেই বলি, আমাদের দেশের অভিজ্ঞতার থেকেই বলি, যে লক্ষ লক্ষ মানুষ যখন বিভিন্ন কারণে ওই বাংলার থেকে, পূর্ব পাকিস্তান থেকে এই বাংলায় চলে এলেন,
তখন তারা কিন্তু অনুপ্রবেশকারী প্রাথমিকভাবে। তারপর তারা যখন আশ্রয় চাইলেন এ রাজ্যে, এ দেশে, তখন তারা হলেন উদ্বাস্তু। পরবর্তীতে সেই উদ্বাস্তুদের স্বীকৃতি এবং তারও পরবর্তীতে সেই উদ্বাস্তুদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের জমির পাট্টা দেওয়া, পরবর্তীতে সেই পাট্টা দলিলে পরিণত করা, সমস্ত প্রক্রিয়ায় কিন্তু সংবিধান মেনে হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে একজন মানুষ এদেশে চলে এলো, তাকে আমি অনুপ্রবেশকারী বলছি? সব বাংলাদেশি কি অনুপ্রবেশকারী? না। বহু বাংলাদেশি আছেন যারা পাসপোর্ট ভিসা সব করে এসে দেশে রয়ে গেছেন, তারা অনুপ্রবেশকারী। যারা কাটা তার পেরিয়ে আসছেন, যারা বেআইনিভাবে এ রাজ্যে ঢুকছেন, শুধু এ রাজ্যে না ভারতবর্ষে ঢুকছেন, তারা অনুপ্রবেশকারী। এবং তাদের দায় অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ভাগাভাগি করে নিতে হবে। কেন আমাদের সীমান্তকে আমরা সুরক্ষিত রাখতে পারিনি, তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। পাশাপাশি আমার রাজ্যে যে বেড়ে চলা জনসংখ্যা, এটা রাজ্য সরকারের পক্ষে সহজেই অনুমান করা সম্ভব। কারণ মানুষের যে জন্মহার, তার একটা বৈজ্ঞানিক মানে পদ্ধতি আছে সেটাকে আপনার হিসেবের মধ্যে আনা। তার চাইতে বেশি যখন আমার জনসংখ্যা হয়ে যাচ্ছে, আমার যখন বৃদ্ধ ভাতার আবেদনপত্র তার থেকে বেশি জমা পড়ছে, কন্যাশ্রীর আবেদনপত্র যখন তার থেকে বেশি জমা পড়ছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র তার থেকে বেশি জমা পড়ছে, স্বাস্থ্যসাথীর আবেদনপত্র তার থেকে বেশি জমা পড়ছে, তখন আমার রাজ্য সরকার কেন একটা খোঁজ খবর নিল না, তদন্ত করলো না যে কিভাবে হচ্ছে ঘটনাটা। আমরা এটা যদি ধরেও নেই যে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড ইত্যাদি বানানো হচ্ছে, তাহলে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে কোথায় বসে? রাজ্যের অভ্যন্তরে বসে। আমাদের রাজ্যের যে প্রশাসন, পুলিশ, যে গোয়েন্দা বিভাগ, তাদের সেই ইন্টেলিজেন্স কি নেই? যেরকম লক্ষ লক্ষ মানুষ, বলতে গেলে কোটি কোটি মানুষ আমার রাজ্যে ঢুকে পড়ছে, তারা আধার কার্ড বানাচ্ছে, তারা ভোটার কার্ড বানাচ্ছে, তারা স্বাস্থ্যসাথীর কার্ড বানাচ্ছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তাহলে এই ব্যর্থতার দায় তো রাজ্য সরকারকেও নিতে হবে। সুতরাং সব মিলে একটা ভজঘট পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যখন 26,000 বেকার ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আর ভাবছি না, এই ডিসেম্বর মাসের 1 তারিখে দাঁড়িয়েও যখন আমাকে বেগুন কিনতে হচ্ছে 60 টাকা মানে প্রতি কিলো দরে, যখন ফুলকপির দাম পার পিস 2 টাকা 3 টাকা 5 টাকা হওয়ার কথা, সেই ফুলকপি কিনতে হচ্ছে 20 টাকা 25 টাকা দরে, প্রত্যেকটি ভোগ্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, না আমাদের আলোচনার মধ্যে এসব নেই। আমাদের আলোচনার মধ্যে এটাও নেই যে আগামী শিক্ষাবর্ষে আমাদের রাজ্যে 8,000 সরকারি স্কুল বন্ধ হতে চলেছে। আমাদের আলোচনার মধ্যে এসব নেই। অর্থাৎ আমাদেরকে লাইনে দাঁড় করাবার দায়িত্ব আমার সরকার বাহাদুরেরা নিয়ে ফেলেছেন। অর্থাৎ তুমি লাইনে দাঁড়াও। আজকে ভোটার কার্ডের জন্য লাইনে দাঁড়াচ্ছি আমরা, এসআইআর লাইনে দাঁড়াচ্ছি। কালকে আপনার আরেকটা বায়না জুড়ে দেবে যে তোমার ভোটার কার্ড তো হয়েছে, কিন্তু তোমার আধার কার্ডের লিঙ্ক করা নেই, চলো লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়াবো। পরের দিন বলবে তুমি প্যান কার্ডটাও আধার কার্ডে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাও, আবার লাইনে দাঁড়াবো। লাইন এবং লাইনে আমাদের জীবনটা কেটে যাবে। আমরা ভুলে যাব যে আমরা খেতে পাচ্ছি না, আমরা ভুলে যাব যে আমরা চাকরি পাচ্ছি না, আমরা ভুলে যাব যে আমাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষার যে সংস্থান সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ভুলে যাব যে আমাদের চিকিৎসা করবার জন্য যে ব্যবস্থা সরকারি ক্ষেত্রে সেটা প্রায় লাটে উঠেছে। বন্ধুরা, আমার কথা যদি শুনতে ভালো লাগে, প্লিজ বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের সরাসরি কথা, কোনো ওই স্নো পাউডার মাখা সুন্দর স্টুডিওতে বসে আলোচনা, একই লোকের মুখে, মানে আপনার দিব্যা ভারতীর মৃত্যু এবং এসআইআর সেই
গল্প নয়। আপনার আমার কথা সারাদিন চায়ের দোকানে, অটোতে টোটোতে চেপে খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি। সেই অভিজ্ঞতার কথা যদি শুনতে হয় তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে, কারণ আপনাদের সমর্থন আমাদেরকে এই কথাগুলো বলবার সাহস যোগাচ্ছে। এবার সরাসরি চলে আসি অভিষেকের ক্ষেত্রে। আমরা খবর পাচ্ছি, কারণ এটা রুদ্ধদ্বার বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার করলেন। সেই বৈঠকে অভিষেকের সরাসরি নিশানায়, যেটা আপনাদের থাম্বনেলে দেখলেন আপনারা, যে ববি হাকিম এবং বাবুল সুপ্রিয়। কারণ এই আমি যে বিধানসভার নামগুলো বলছি, দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে তার দলটাকে সাধারণভাবে এই দক্ষিণপন্থী দলগুলো নির্বাচনের আগে একটু জাগার দিয়ে ওঠে, তারপরে ভোটে জিতে গেলে আবার একটা শীত ঘুমে চলে যায়, আবার নির্বাচন আসলে পরে আবার তারা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তার দলটাকে সারা বছর একদম তৈলাক্ত মেশিনের মতন, অর্থাৎ চালু মেশিনের মতন চালু রাখতে। তার জন্য তিনি নির্দিষ্ট করে করে প্রত্যেক সময় কর্মসূচি নির্ধারণ করছেন। যদিও এই নির্বাচনের আগেও তিনি নবজোয়ার যাত্রার মতন একটা কর্মসূচি নেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দলের সুপ্রিমোর সাথে তার একটা আপনার মতো পার্থক্য হয়েছে। নবজোয়ার যাত্রা না হলেও তিনি চাইছেন যে দলটাকে নিয়মিতভাবে তারা কাজের মধ্যে থাকুক। এবার সেই অভিষেক প্রত্যেক মুহূর্তে খবর রাখছেন। অভিষেকের খাতা অনুযায়ী, অর্থাৎ অভিষেকের হিসেব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বালিগঞ্জ বনগাঁ এমুনারেশন ফর্মের জমা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে পিছিয়ে রয়েছে। আর আরো 8টি বিধানসভা সেই তালিকায় রয়েছে বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া এবং চৌরঙ্গি। এবার ঘটনাচক্রে আমরা দেখতে পাচ্ছি যে পিছিয়ে থাকা 8টির মধ্যে 6টি বিধানসভায় কিন্তু কলকাতার মধ্যে। দেখুন আপনারা যদি এই ফর্ম ব্যাক করে আসার হিসেবটা দেখেন, তাহলে দেখবেন যে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার কিন্তু ফর্ম না ফিরে আসার সংখ্যাটাও কম, কারণ সেখানে ফর্মটা পৌঁছেও কম। তাহলে আমার দেখতে পাচ্ছি যে কলকাতা শহরের মধ্যে আপনার সবচাইতে বেশি আপনার কাজ হয়েছে, সবচেয়ে কম কাজ হয়েছে, যেটা আমি বলতে পারছি, যেটা আমি বলতে চাইছি, যে 6টি বিধানসভা, যে 8টি বিধানসভার মধ্যে খুব খারাপ কাজ হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, তার মধ্যে 6টি বিধানসভা কলকাতার। 3টি বিধানসভা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 মন্ত্রীর। বালিগঞ্জের বিধায়ক হচ্ছেন বাবুল সুপ্রিয়, তিনি রাজ্যের মন্ত্রী। কলকাতা বন্দর, তার বিধায়ক হচ্ছেন ফিরহাদ হাকিম, এবং মধ্যমগ্রামের বিধায়ক হচ্ছেন রথিন ঘোষ। এর মধ্যে ববি হাকিম শুধু তো মন্ত্রী নন, তিনি কলকাতার মহানাগরিক বা কলকাতার মেয়র। এবার তার পাশাপাশি ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার যে বিধানসভা কাশীপুর বেলগাছিয়া, সেই বিধানসভাও পিছিয়ে পড়ার তালিকায় রয়েছে। আমাদের কাছে যে সূত্রের মারফত খবর, অর্থাৎ সেই মিটিংটায় তো আমরা ঢুকতে পারিনি, সে সূত্রের মারফত খবর যে অভিষেক তথ্য দিয়ে বৈঠকে জানিয়ে দিয়েছেন যে বালিগঞ্জে 74% কাজ হয়েছে, বনগাঁ দক্ষিণে 33% কাজ হয়েছে, বেলেঘাটা 31% কাজ হয়েছে, এন্টালিতে 30% কাজ হয়েছে, মধ্যমগ্রামে 29% কাজ হয়েছে, কলকাতা বন্দরে 22% কাজ হয়েছে,
কাশীপুর বেলগাছিয়ায় 24% কাজ হয়েছে এবং চৌরঙ্গিতে 28%। এখানে কাজ হয়েছে বলতে উনি বলতে চেয়েছেন যে এখানে বিএলএরা, অর্থাৎ যারা বিএলওদের সঙ্গে করে বাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছেন, ভোটারদের ঠিকানায় নিয়ে যাচ্ছেন, তারা সক্রিয় নন। অর্থাৎ বুথ লেভেলে কর্মীরা সক্রিয় নন। কোথায় কোথায় সক্রিয় নন আমি আরেকবার বলছি। অর্থাৎ বুথ লেভেলের কর্মীরাও যে ভোটের মূল সম্পদ, সেই মূল সম্পদেরা কোথায় কোথায় সক্রিয় নন আমি আপনাদেরকে আরেকবার বলি। সেটা হচ্ছে বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া এবং চৌরঙ্গি। এর মধ্যে কার কার বিধানসভা পড়ে গেছে? 3টি বিধানসভা পড়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 মন্ত্রী। বাবুল সুপ্রিয়, তিনি বালিগঞ্জের বিধায়ক, কলকাতা বন্দরের বিধায়ক এবং কলকাতা কর্পোরেশনের মেয়র তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। মধ্যমগ্রামের বিধায়ক হচ্ছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এবং যে তথ্যগুলো আমি এইমাত্র আপনাদের বললাম সেটা কিন্তু অভিষেক একেবারে মানে তার সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মিটিংয়ে, যে ক্লোজ ডোর মিটিং, সেই মিটিংয়ে তুলে ধরে কার্যত তুলোধুনো করেছেন এদেরকে। তার মানে কি, আমি একদিকে এসআইআর এর বিরোধিতা করছি, অন্যদিকে এসআইআর এর কাজ, যে সমস্ত বিধানসভা এলাকায় এসআইআর এর কাজে বুথ লেভেল এজেন্টরা সক্রিয় নন, তাদেরকেও ধমকাচ্ছি। অভিষেক চাইছেন দলের মধ্যে কর্মীরা সবসময় কাজের মধ্যে থাকে। এটা একটা রাজনৈতিক দলের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর একটা চিন্তা ভাবনা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, যে 3 জনের নাম উঠে এলো মন্ত্রী, বাদবাকি সবাই তো বিধায়ক, যে বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, ডেপুটি মেয়র অতীন ঘোষ, এরা সবাই কিন্তু আমরা জানি যে একটু সবাই তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী, কিন্তু এদের মমতা মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনারা মানুন না না মানুন, তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা সরল রেখা দলের মধ্যে, অদৃশ্য সরল রেখা। সেই সরল রেখার একদিকে কর্পোরেট পদ্ধতিতে দল চালানোর পক্ষে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে আবেগ এবং মানুষের প্রতি ভালোবাসা, মা মাটি মানুষের স্লোগান তোলা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের কাছে কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট, আপনাদের এলাকাতে স্পষ্ট, আমার এলাকাতেও স্পষ্ট। কিন্তু দিনের শেষে সবাই তো তৃণমূল কংগ্রেস। তিনি অভিষেকের ঘনিষ্ঠ হলেও তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলেও তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে অভিষেকের নিশানায় পড়লেন, যে এই ববি হাকিমের আপনার কলকাতা বন্দরে মাত্র 22% বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তারা সক্রিয়, বাকিটা তাহলে তার মানে অভিষেক এখানে বলতে চাইছেন যে ববি হাকিমের যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতাকে অভিষেক কিন্তু চ্যালেঞ্জ করলেন। আপনারা গতকাল দেখেছেন যে একদিকে শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বাইরে যদি দাঁড়ায় তাহলে যে কেউ হারাবে, আর যদি ভবানীপুরে দাঁড়ান তাহলে তিনি নিজে নাকি দাঁড়িয়ে হারিয়ে দেবেন। তার উত্তরে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন ববি হাকিম, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন কেউ নেই। নন্দীগ্রামের মতন জুয়া চুরি করে হারানো গেছিল, কিন্তু স্বয়ং মোদী এসেও যদি মমতার প্রতিদ্বন্দ্বিতা করেন তিনিও পরাজিত হন। অথচ তার এলাকাতেই তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা সবচাইতে নিষ্ক্রিয়। অভিষেকের প্রশ্ন সেখানে যে একজন নিষ্ক্রিয় বুথ এজেন্ট, সেইখানে আমার দল এত ভালো রেজাল্ট করে কি করে? অভিষেক জায়গাটাকে খুঁজতে চাইছেন।
বাবুল সুপ্রিয়র কথা বাদ দিন, বাবুল সুপ্রিয়র ওই উড়ে 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 এসে জুড়ে বসা পার্টি, গ্ল্যামার জগতের মানুষ, বিজেপি করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গান গিয়েছেন, সেই গান এখনো আমরা শুনি, বিজেপি বাজায়, মানে ওটা মস্করা করেই বাজায় আর কি, তাও শুনতে হয় আমাদের, কেননা আমরা একজন শ্রমিক হিসেবে, সংবাদের একজন শ্রমিক হিসেবে তৃণমূল কংগ্রেসের মিটিংও আমরা শুনতে যাই, বিজেপির মিটিংও আমাদের শুনতে হয়, সিপিএম এর মিটিংয়েও আমাদেরকে যেতে হয়, আমরা শুনতে পাই, সবকিছু শুনতে পাই। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে আপনার আপনার বুথ লেভেল এজেন্ট, যারা দলের ভোটে জেতার কার্যত কারিগর, তারা সক্রিয় নন, তারা সক্রিয় নন। সেখানে মাত্র 34% বিএলএ সক্রিয়, তাহলে বাকিরা সক্রিয় নন। তার মানে দলের মধ্যে কোথাও একটা ঘাটতি থাকছে, যে ঘাটতিটাকে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটাতে চাইছেন। কিন্তু কিন্তু এখানে নিন্দুকেরাই, মানে যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন, তারা বলছেন যে এটা আদতে তৃণমূল কংগ্রেসের ভেতরেই আদি এবং নব তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে। বাবুল সুপ্রিয়কে বাদ দিন, বাবুল সুপ্রিয় চাপিয়ে দেওয়া বিধায়ক, ও বিধায়ক থাকলেও কিছু যায় আসে না এলাকার মানুষের, আবার বিধায়ক না থাকলেও কিছু যায় আসে না এলাকার মানুষের, এরকম প্রচুর বিধায়ক আমাদের রাজ্যে আছেন। কিন্তু ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, রতিন ঘোষ, এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে, বয়সে হয়তো নবীন, কিন্তু তৃণমূল কংগ্রেসের বয়সের, যে তৃণমূল কংগ্রেসের যে বয়স, তৃণমূল কংগ্রেসের তো বয়স কংগ্রেসের মতন 200 বছর পেরিয়ে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বয়স তো সিপিআইএম পার্টির মতন, এই মানে ভারতের কমিউনিস্ট পার্টির মতন 100 বছর পেরিয়ে যায়নি। সুতরাং তৃণমূল কংগ্রেসের যে বয়স, সেই বয়সের তুলনায় তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, হয়তো পক্ষকেশ নন বিমান বসুর মতন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে একটা বড় দল এখন কাজ করছে, তারা পশ্চিমবঙ্গে, এবং প্রতিদিন তারা মাঠে নামছেন, যেমন ধরুন নৈহাটির, এখন তো নৈহাটির বলা যাবে না, ব্যারাকপুরের পার্থ ভৌমিকের মতন নেতা, বা সারা রাজ্য জুড়ে, আমি তো সবার নাম জানি না, জানাটা আমার পক্ষে সম্ভব নয়, সারা রাজ্য জুড়ে যারা অভিষেকের দূত হিসেবে কাজ করছেন, দিদির দূত হিসেবে কাজ করছেন, নতুন প্রজন্ম, বা এই যে 34%, 22% যে বিএলএরা সক্রিয়, তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নতুন যে দেখানো পথ, অর্থাৎ রোজ রাস্তায় নামতে হবে, রোজ রাজনীতি করতে হবে, সেই পথটাকেই বেছে নিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একদম আলোচনার শেষে যদি চলে আসি, তাহলে আমি দেখব যে ইদানিংকালে আপনারাও খেয়াল করছেন, নিশ্চয়ই খেয়াল করছেন, আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি খবর রাখেন, যে এই সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে যে পডকাস্ট গুলো হয়, আলোচনাগুলো হয়, বিদগ্ধ লোকেরাই আলোচনা করছেন, যেমন ধরুন অর্কপ্রভ সরকার, যেমন ধরুন সুমন চট্টোপাধ্যায়। আমি জানি না এরা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে আলোচনা করছেন কিনা, তারা কোনো রাজনৈতিক দলের প্রভাব তাদের মধ্যে আছে কিনা, তারা মানে একটা মার্জনা করবেন, এই ত্রুটিটা আমার হওয়া উচিত হয়নি, কিন্তু এটা ত্রুটিটা হয়ে গেল, সেক্ষেত্রে আমার আলোচনায় একটুখানি ব্যাঘাত ঘটলো। তা সত্ত্বেও বলি, যে এদের প্রজ্ঞাকে, এদের যে সাংবাদিক জীবনের যে অভিজ্ঞতা, সেটাকে আমি খাটো করে দেখতে পারি না। সুমন চট্টোপাধ্যায়ের মতন নেতা, এই নেতাকে বলছি, মানে সাংবাদিক, বা অর্কপ্রভ সরকারের মতন সাংবাদিক, বা আরো এরকম অনেক রয়েছে যাদের নাম আমি হয়তো বলতে পারছি না বা জানি না, তারা কিন্তু বলছেন যে আগামী নির্বাচনে হয়তো একটা তৃণমূল কংগ্রেস বিপুল চমক হাজির করতে পারেন, যেটা বামেদের হয়ে আমরা আশা করছি, যে বামেরা তাদের ভোটার এই প্রার্থী তালিকায় একটা বিপুল চমক আনতে পারেন, নতুন মুখ, ঝরঝরে মুখ। সেই রকম হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার আস্তিনে তৃণমূল কংগ্রেসের জন্য এরকম ঝকঝকে নতুন
শিক্ষিত মার্জিত একটা দলকে লুকিয়ে রেখেছেন, যাদেরকে নির্বাচনের আগে মাঠে নামিয়ে দেবেন এবং আমরা অবাক হব। অবাক হয়ে আবার তৃণমূল কংগ্রেসকেই, কারণ সেই মুখগুলো আমাদের কাছে অনেক বিশ্বাসযোগ্য ঠেকবে, কারণ তাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। তাহলে তারা কারা বাদ যাবে? বাদ যাবেন এই পুরনো মুখ, যাদেরকে গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে, যাদেরকে তখন তিনি বিজেপিতে ছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা তো সত্যি, এটা তো মিথ্যে হতে পারে না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গায় যিনি ছেঁড়া জিন্স পরে মন্ত্রী হিসেবে উপস্থিত হতে পারেন, এরকম লোক বাদ পড়লেও পড়তে পারে। এটা আমাদের অনুমান। এবং যেটা এই মুহূর্তের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, তাতে খুব কম করে হলেও 100 জন এক্সিস্টিং এমএলএ তারা বাদ পড়তে চলেছেন। আমরা ধীরে ধীরে সেই আলোচনাতেও ঢুকবো। তবে আজকে যতটুকু বললাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে আবারও রিকোয়েস্ট করছি যে শুধুমাত্র আপনারা আমাদেরকে সমর্থন করেন বলেই আমাদের এই আমাদের এই সাহসটা আমরা দেখাতে পারি, সরাসরি কথা বলতে পারি, সাদাটাকে সাদা বলতে পারি, কালোটাকে কালো বলতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু টিপে রাখবেন, তাহলে আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো সম্প্রচার, যে কোনো খবর সবার আগে আপনার কাছেই পৌঁছবে। সবাই খুব ভালো থাকবেন। এমোনেশন ফর্মটা ফিল আপ করেছেন, জমা দিয়ে দেবেন, জমা দিয়ে কপি রেখে দেবেন, আর নিশ্চিন্তে থাকুন, কারোর নাম বাদ যাবে না। যদি আপনি সত্যিকারের, যেটাকে বলা হয় অনুপ্রবেশকারী, অর্থাৎ অন্যায়ভাবে এদেশে ঢুকে আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গঠনে অংশগ্রহণ করছেন, তা না হলে আপনাদের নাম কাটা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুভরাত্রি, জয় হিন্দ। দেখা